দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাওয়ার জন্য ৮০টি দল আবেদন করেছে। থাকবে বিজিএমইএর সাংবাদিক সম্মেলনে তারা আগামী দিনে রপ্তানি আয়ের সংকটের কথা বলেছেন। এছাড়াও হাতে কিছু সময় থাকলে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আশা করি। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ওবায়দুর রহমান চুন্নু, এছাড়াও আরও আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদ আলম খান তপু। স্বাগত আপনাদের তিনজনকেই। শেখ রবিউল আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে আজকে আমাদের পোশাক মালিকদের সংগঠন বিজিএমই সাংবাদিক সম্মেলন করেছে এবং সাংবাদিক সম্মেলন করে তারা বলেছেন যে সামনের দিনে দেশের রপ্তানি আয় আশঙ্কাজনক হারে কমে যাবে বলছেন তারা, এবং এই জন্য তারা এই কথাটা বলার কারণ হিসেবে বলছে বিশ্ববাজারের চাহিদা কমার পাশাপাশি দেশে গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে রপ্তানি খাতে বড় অঙ্কের নেতিবাচক প্রবৃদ্ধির আশঙ্কা করছে সংগঠনটি। কি মনে করছেন, দেশের অর্থনৈতিক যে অবস্থা দিয়ে আমরা যাচ্ছি, তখন আমাদের সবচেয়ে বড় যদি আয়ের খাত যদি পোশাক রপ্তানি সেটি যদি বাধাগ্রস্ত হয় গ্যাস বিদ্যুতের জন্য, তাহলে কি অপেক্ষা করছে আমাদের জন্য সামনের দিনগুলিতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় দুই সহ আলোচক, প্রিয় সঞ্চালক এবং যারা দেখছেন, শুভেচ্ছা। আমাদের অর্থনীতি তো একটা ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সরকার বৈশ্বিক সংকটটাকে খুব ঢালাওভাবে প্রচার করছে ডিফেন্স করার জন্য, নিজের অব্যবস্থাপনাকে ডিফেন্স করার জন্য। সেটা একটা কারণ থাকতে পারে, কিন্তু এটাও ঠিক যে জ্বালানি সংকট এবং আপনার অন্যান্য ফ্যাসিলিটিসের কারণে রাষ্ট্র থেকে নিশ্চিত ফ্যাসিলিটি যে অভাব, তার কারণেও কিন্তু আমাদের রপ্তানি আয়টা কমছে। এবং বিশেষ করে তৈরি পোশাক খাত থেকে তো আমাদের ৮২ থেকে ৮৫% রপ্তানি আয় আসে। তো সে জায়গায় আপনি যদি বলি গত মাসে এবং এই মাসে অক্টোবরে 20% কমেছে বলে তারা আজকে প্রেস ব্রিফিংয়ে বলেছে। আমি গত মাস অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবরের যদি আপনি যান, তাহলে $3 বিলিয়ন ক্রস করছে না, যেটা আগে 4.5 বিলিয়ন ডলার হতো। তো $3 বিলিয়ন যদি আপনি রপ্তানি আয় থেকে আসে এবং তৈরি পোশাকে যদি আরও 20%-এর মতো ঘাটতি হয়ে যায়, তাহলে আমাদের রেমিটেন্সও কমেছে, 1.5 বিলিয়নের বেশি আসছে না। আপনি এই রপ্তানি আয় রেমিটেন্স যদি যোগ করেন, তাহলে সব কিছু মিলিয়ে $4.5 বিলিয়ন বেশি আসছে না। বাট আমরা আমদানি যে ব্যয়, সেটাকে সংকুচিত করার চেষ্টা করেছে সরকার, বিশেষ করে বিলাসবহুল পণ্য, তারপর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাইরে যাওয়া নিরুৎসাহিত করেছে। তারপরও সেটা $7 বিলিয়ন নিচে আনা যাচ্ছে না, অর্থাৎ ঘাটতি কিন্তু $2.5 থেকে $3 বিলিয়ন কাছাকাছি চলে যাচ্ছে। আমাদের যে রিজার্ভের অবস্থা ভালো না, তো তাতে কি হচ্ছে, এটা বড় ধরনের সংকটের মধ্যে আমরা যেতে যাচ্ছি। আবার এই আমদানি ব্যয় যদি আপনাকে অব্যাহত রাখতে হয়, তাহলে রিজার্ভের উপর চাপ পড়বে, এবং রিজার্ভের উপর যখনই আরও চাপ পড়বে, তখন দেখবেন যে আমাদের বহির্বাণিজ্য আরও বেশি সংকটের মধ্যে পড়বে। এবং বহুমুখী যে রপ্তানি বা আমদানি আছে আমাদের, খুবই নিত্য প্রয়োজনীয় বিষয়গুলি রয়েছে, বিশেষ করে জ্বালানি, খাদ্যদ্রব্য, সেখানে কিন্তু বড় ধরনের চাপ সৃষ্টি হবে এবং অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রা নির্বাহ করা কঠিন হবে, রাষ্ট্র ব্যবস্থাপনা কঠিন হয়ে যাবে। আমি আসবো আপনার কাছে। জনাব সাজ্জাদ আলম খান তপু, আপনার কাছে শুনতে চাই, এই যে বিজিএমইর যে আশঙ্কা যে সামনের দিনগুলোতে রপ্তানি আয় কমে যাবে, যেটার প্রভাব আমাদের মাঝে পড়ার আশঙ্কা আছে, আপনি কি মনে করেন? দেখেন, পরিসংখ্যান তো বলছে যে কমছে, অর্থাৎ নিম্নমুখী একটি ধারা আমাদের রয়েছে। আর বিজিএমই হচ্ছে বাংলাদেশের এমন একটি খাত, এই খাতের উদ্যোক্তারা বিভিন্ন খাতের এদের হচ্ছে বাই প্রোডাক্ট রয়েছে।
বা বাংলাদেশের ব্যাংকিং বলেন অথবা ওই পশ্চাৎ সংযোগ যে সমস্ত শিল্প রয়েছে, এই সমস্ত শিল্পেরও কিন্তু উদ্যোক্তাদের একটি বড় অংশ এই খাত থেকে তৈরি হয়েছে। অর্থাৎ প্রধান খাত যখন আক্রান্ত হবে তখন অন্যান্য খাতেও কিন্তু তার এক ধরনের প্রভাব তৈরি হবে আর কি। এইখানে কিন্তু আসলে বড় দুটি কারণ বলা হচ্ছে। একটি হচ্ছে যে বৈশ্বিকভাবে চাহিদা আসলে কমে গেছে এবং এই সত্য তো আসলে আমরা কেউই গোপন করতে পারছি না যে এটা আসলে কমেছে। এবং বাংলাদেশের অভ্যন্তরীণভাবে যে অবকাঠামোগত যে সুবিধা, অর্থাৎ জ্বালানি সুবিধা, নিরবিচ্ছিন্নভাবে যে জ্বালানি সুবিধা দেওয়ার কথা, সেটি এই মুহূর্তে আসলে দেওয়া যাচ্ছে না। এটির একটি বড় কারণ কিন্তু আসলে আমাদের বৈশ্বিক কারণ এই বিবেচনায় এসেছেন। এখন যদি ধরেন যে আমি যদি আমার উৎপাদনের সক্ষমতা যতটুকু রয়েছে তা যদি ব্যবহার করতে না পারি, তার ইমিডিয়েট রিয়াকশন কোথায় পড়ে? সেটি হচ্ছে যে আমার এতগুলো শ্রমিক কি তখন দরকার হবে, অথবা তাদের যদি এক ধরনের চাকরিচ্যুতির জায়গা তৈরি হয়, সেক্ষেত্রেও তো একটা সামাজিক অস্থিরতার একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে। আর যেটি বলা হচ্ছে যে মানে চলমান গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে এবং তাদের মানে প্রোডাকশন কম হচ্ছে, এটিও একটি সমস্যা, এবং প্রোডাকশন কস্টও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো সেই কথাই বলছি যে তাদের প্রোডাকশন কস্ট অবশ্যই বেড়েছে। অর্থাৎ আর সে যে কর্মী ব্যবস্থাপনা করবে, একটা কর্মী তো 24 ঘন্টা অর্থাৎ 3 শিফটে কাজ করবার জন্য হয়তো একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, সেই ইন্ডাস্ট্রি এখন হচ্ছে 1.5 শিফট 2 শিফটের বেশি কাজ করতে পারছে না। ও তার তো আসলে ওভারহেড এক্সপেন্ডিচার বাড়ার একটা ক্ষেত্র তো অলরেডি তৈরি হয়েছে। অর্থাৎ তার বিনিয়োগ অনুযায়ী রিটার্নের কিন্তু সেই জায়গাটা নাই, বাজারে সেই জায়গাটা নাই। তখন কিন্তু সামগ্রিক অর্থে ধরেন এই ইন্ডাস্ট্রি চলে ব্যাংকের অর্থায়নে, হয়তো এই ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিমাণ কর্মসংস্থান হয়েছে, তাদের ব্যবস্থাপনার জায়গাগুলো কিন্তু আসলে একটি বড় আকার ধারণ করবে। একই সঙ্গে বাংলাদেশের যে প্রধান রপ্তানি খাত, তার যে সংযোগ শিল্প যারা রয়েছে, সেখানেও কিন্তু খুব দ্রুত আসলে প্রভাব পড়বে। অর্থাৎ এই সেক্টরটা আক্রান্ত হওয়া মানে হচ্ছে বাংলাদেশের আরো প্রায় 30-35 সেক্টরে কিন্তু প্রভাব পড়ে। ব্যাংক বলেন, বিমা বলেন, বন্দর বলেন, রাস্তাঘাট বলেন, অথবা ধরেন যে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমের কথা বলেন, সাথে বিনিয়োগ এবং ব্যবসা যাদের রয়েছে সকলেই ইফেক্ট করবে। আমি আসি আপনার কাছে আবার একটু জনাব ওবায়দুর রহমান চুন্নু, আমরা একটু বিরতি নিব, একটু শুনতে চাই আপনার কাছ থেকে। যেটি বলা হচ্ছে যে চলতি অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করছেন বিজিএমই সভাপতি। তারা বলছেন যে হচ্ছেই না, কারণ 20% অলরেডি তারা কম করছেন, শুরু হয়ে গেছে। ধন্যবাদ ফখরুল আলম কঞ্চন এবং আমার দুই সহ আলোচক এবং এনটিভির দর্শক শ্রোতা, আপনাদের সকলকে শুভেচ্ছা। আপনি যেই প্রশ্ন করেছেন এটা বিজিএমই এর আজকের দেয়া যে বিবৃতি সেটার আলোকেই করেছেন। ওনারা যে আশঙ্কাটা করেছেন এটা যথার্থ, কারণ গোটা পৃথিবীতেই একটা অর্থনৈতিক মন্দা আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল। এটা আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে যারা কাজ করেন তারা ইতিমধ্যে বলেই দিয়েছেন যে 23 সালে বিশ্ব মন্দার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ইউরোপে যে যুদ্ধ রাশিয়া ইউক্রেন, সেটা ব্যাপক প্রভাব পড়েছে। আপনি জানেন যে রাশিয়া একটা বড় দেশ, ইউক্রেনও বড় দেশ না, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধে হয়তো আমাদের পোশাকে কিছু রপ্তানি বা মানে অর্ডার কিছু কমতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে সমগ্র কিছুতেই একটা ধরেন যে আপনার কথা যদি বলি, আমি আজকে গ্লোবাল, আমরা তো একটা গ্লোবাল ভিলেজে আছি, পৃথিবীটা খুব ছোট হয়ে গেছে এখন। এক জায়গার উৎপাদিত পণ্য আর এক জায়গায় বিপণন হয়, এই যে সাইকেলটা, যখন যুদ্ধটা হয় টোটালটা কিন্তু বন্ধ হয়ে যায় না। কিন্তু আমাদের তো বলা হচ্ছে যে আমরা খাদ্যে অন্তত 90% স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমাদের ক্রাইসিস কেন হবে, কেন দুর্ভিক্ষর আশঙ্কা আমরা করছি? বিশ্বব্যাপী খাদ্যের একটা দুর্ভিক্ষ যখন হবে তখন সেটার কিছু আঁচ আমাদের গায়েও লাগবে। আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ আছি এটা বললে ভুল বলা হবে। আমাদের অনেক গম আমদানি করতে হয়, আমাদের পেঁয়াজ আমদানি করতে, ইভেন বলি আমরা চাল রপ্তানি করতে পারি, কিন্তু আসলে দেখেন আপনি প্রতি বছরই কিন্তু আমরা চাল আমদানিও করি, সেটা বিভিন্ন ধরনের চাল। কিন্তু কথা হচ্ছে পোশাক শিল্প নিয়ে। আমাদের পোশাকের বড় বাজার হচ্ছে ইউরোপ, আমেরিকা। যদি ইউরোপে যুদ্ধ হয় তাহলে এখানে আমাদের অর্ডার কমতে বাধ্য, এবং সেটার প্রভাব এখানে যারা প্রস্তুতকারক আছেন এবং রপ্তানিকারক আছেন তাদের উপরে পড়বে। এবং তারা এই শিল্পটাকে নিয়ে যে আমাদের যে অর্থনৈতিক পরিমণ্ডলে যতটুকু জড়িত আছে সব সেক্টরই সে জায়গায় এফেক্টেড হবে। সেই আশঙ্কা থেকে তারা এটাকে অনুমান করছেন যে আমরা একটা বিপর্যয়ের দিকে যাচ্ছি। এটা সঠিক। আর এই যে যেই হারে এটা কমছে সেটা তো একটা সূচক। এটা এখন ইউরোপের মানুষের মানে জীবিকা নির্বাহের সক্ষমতাই কমে যাচ্ছে,
তাদের ওখানে দ্রব্যমূল্যের দাম। আপনার পকেটে টাকা থাকলে আপনি একটা আপনি জায়গায় দুইটা হ্যাঁ, টাকা না থাকলেও তো আপনি পোশাক গার্মেন্টস শিল্পের মতন আপনি শিল্পকে দুইটা জামা কিনতেন, এখন আপনি একটা জামা কিনবেন, সেদিকে দুইটা তো প্যান্ট হবে। কিনতেন, একটা কিনবেন। সুতরাং ওইটার মার্কেট যেহেতু আমরা বাংলাদেশ ধরে রেখেছি, সেটা আমাদের জন্য একটা এফেক্ট নিশ্চয়ই হবে। হবে। আরেকটা আমার মনে বিষয় আপনাকে বলি, জি, আমি একটু রাশিয়াকে বিরতি নিই। সুইফট জি। থেকে বের করে দেওয়ার ফলে আমরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আপনি দেখেন 2020-21 অর্থ বছরে রাশিয়াতে প্রায় আমরা $493 মিলিয়ন পোশাক রপ্তানি করেছিলাম। এখন সুইফটে ওদের অ্যাক্সেস না থাকার কারণে কিন্তু এখানে আমাদের সেটি- রপ্তানি একটা বিঘ্নিত হবে। জনাব রবিউল ইসলাম রবি, আমরা আলোচনা করছিলাম বিজিএমইর প্রেস কনফারেন্সের সূত্র ধরে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করছিলাম। আজকের এই সংবাদ সম্মেলনে বিজিএমইর নেতৃবৃন্দ আরও একটি আহ্বান তারা জানিয়েছেন। তারা বলেছেন যে আগামী দিনে, আগামী সামনের বছরই হয়তো নির্বাচনী বছর হবে, রাজনৈতিক মানে থাকবে বিভিন্ন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে সামনের দিনে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক কর্মসূচিতে যেন শিল্প উৎপাদন ও ব্যবসা বাণিজ্যে বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। আপনি কি মনে করেন? আহ্বানটা খারাপ না, ভালো। অর্থনীতির স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে, জনগণের স্বার্থে। কিন্তু তারা যারা সংকটটা সৃষ্টি করেছে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ, তাদের প্রতি কোনো চাপ প্রয়োগ করছে কিনা? কারণ রাষ্ট্রের যে অব্যবস্থাপনা বিরাজ করছে, অর্থনীতির যে সংকট তৈরি হয়েছে, সেটা তাই তো ক্ষমতাসীন আওয়ামী লীগ। না, আওয়ামী লীগ আপনি এককভাবে শুধুই আওয়ামী লীগ দায়ী? ডেফিনেটলি আওয়ামী লীগ। আপনি কেন 14 বছর বলছেন আপনি? অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকে দেশ শাসন করছেন, জনগণের অর্থ স্বেচ্ছাচারীভাবে ব্যয় করছেন, কোথাও জবাবদিহি করছেন না, অপচয় আছে, দুর্নীতি আছে, অব্যবস্থাপনা আছে, দায়ী আরেকজন হবে। আপনি কি ঢালাও আমরা কি এভাবে বলে দিতে পারি? এভাবেই বলা উচিত। এই যে বলতে পারি না, এটাও একটা সংকট। এই যে আপনি বলতে গিয়ে তুষ্ট করছেন, এটাও আরেকটা সমস্যা। আপনি 14 বছর ধরে জনগণের রাজস্ব আদায় করছেন, অপচয় করছেন, দুর্নীতি করছেন। আপনি গল্প শুনিয়েছেন বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছি, এখন আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, 12 থেকে 14 ঘন্টা লোডশেডিং। না, এখন জনগণের টাকা আপনি শোনেন, গত কয়েকদিন যে লোডশেডিং কম, একটু আপনি বসে আছেন তো শীতের জন্য, কিন্তু এটা বিদ্যুৎ উৎপাদনে কি শীতের জন্য বসে থাকবেন, না জ্বালানির উপর নির্ভর করবেন, নাকি আপনার বিদ্যুৎ উৎপাদন যে ইউনিটগুলি আছে সেগুলিকে সচল রাখবেন, নাকি সঞ্চালনা লাইন নিরবিচ্ছিন্ন রাখবেন? সেটি তো কাজ। আপনি বলছেন শীতকাল আসুক, শীতকাল আসুক, তো শীতকালে চাহিদা একটু কমবে, স্বস্তি একটু বাড়বে, সেটা তো সমাধান না। শীত চলে যাবে, আবার যখন আপনার মার্চ আসবে তখন কি হবে? আপনি যে ভ্রান্ত জ্বালানি নীতি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে, স্বাবলম্বী না হয়ে এবং লং টাইম আপনি জ্বালানি পেতে পারেন সেই পথ নিশ্চিত না করে আপনি 3 লাখ কোটি টাকা জনগণের অর্থ ব্যয় করেছেন। 3 লাখ কোটি টাকা, 3 লাখ কোটি টাকা ব্যয় করে এসে এখন বলছেন ফ্যাক্টরি চলছে না, আপনাদের লোডশেডিং দিতে হবে। আবার এও বলছেন দিনে বিদ্যুৎ না দিলেও সমস্যা হবে না। না গভর্নমেন্ট দিনে মানে বলা হয়েছে যে এটা সরকারের অফিশিয়াল বক্তব্য না। যে বক্তব্যই হোক, আশঙ্কার মধ্যে তো আছে। কি বললো আমি আপনাকে বলি, সেটা কে কি বললো না, জ্বালানি উপদেষ্টা বলেছে, প্লিজ। জ্বালানি উপদেষ্টা বলেছে, তিনি এই শঙ্কা তার মাথার মধ্যে এটা আছে এবং তিনি সংকটে পড়লে তাই করবেন, সেভাবে ভাবেন, যার জন্য বলেছেন। উনি বলেছেন যে এরকম একটি ক্রাইসিস যেহেতু হচ্ছে, প্রয়োজন হলে আমরা এরকম শপথ নিতে পারি কিনা বা এরকম অবস্থান নিতে পারি কিনা যে দিনের বেলাও আমরা বিদ্যুৎকে আচ্ছা, বন্ধ রেখে। দায়িত্বশীলদের কথাকে এই যে সাদা মাঠা করার একটা অভ্যাস আমাদের কেন হলো জাতি হিসেবে? উনি যা বলেছেন, আমি রাষ্ট্রের টাকা 3 লাখ কোটি টাকা ব্যয় করেছেন, আপনি কেন আমাকে শীতের মৌসুম দেখাবেন? সেটা আপনি আমাকে জবাব দেন। সেটা আপনার সময় বলবেন, আমি আসবাব নেই। আপনি বলুন। হ্যাঁ, প্লিজ। এই যে খাদ্য স্বয়ং সম্বন্ধে কথা বলছেন, এই কল্প কাহিনী মিথ্যাচার সরকার কেন করে? গত অর্থ বছরে আপনি লিখে রাখেন 1,05,00,000 মেট্রিক টন খাদ্য আমদানি করতে হয়েছে। এবছর প্রয়োজন হচ্ছে 4,35,00,000 মেট্রিক টন। আশঙ্কা করছে যে উৎপাদন করা যাবে 3,60,00,000 মেট্রিক টন। 80,00,000 মেট্রিক টনের উপর ঘাটতি আছে। কেন সরকার বলে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছি? এই যে মিথ্যাচার, এই যে জবাবদিহিতার অভাব, এই যে পার্লামেন্ট বলেন, জনপ্রতিনিধি বলেন, সরকার বলেন, কেউ মনে করে না যে জনগণের সঠিক তথ্য জানার অধিকার আছে এবং তাদেরকে তার শাসন ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ আছে, সেটা তো কেউ মনে করছে না। যার ফলে আমরা একটা ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছি। সংকট হতেই পারে, দেশ আছে, সংকট আছে, অর্থনীতি আছে, মানে সংকট থাকবে, ভালো হবে, কিন্তু তার জবাবদিহি থাকবে, স্বচ্ছতা থাকবে, সেখানে তো ঘাটতি রয়েছে। জনগণের যথাযথ প্রতিনিধি সেটাকে জনগণের অর্থ ব্যয় করবে স্বচ্ছতার সাথে।
সেই জায়গায় আপনি ঘাটতি রেখে কল্পকাহিনী শোনাবেন আর সংকটের কথা বলবেন, আর আপনি দায় নিবেন না, দায় চাপাবেন জনগণের উপর, আর আমি শেখ রবিউল আলম কথা বললে আমার উপর, সেটা কি ন্যায্য নাকি? জি, আসবো আপনার কাছে জনাব ওবায়দুর রহমান। জি, শেখ রবিউল আলম বললেন কথা বলতে দেয়া হচ্ছে না, মানে এনটিভির মতো একটা মেইন স্ট্রিম মিডিয়াতে বসে উনি এই কথা বলছেন, সরকারের সমালোচনা করছেন, ওনার কি কোনো সমস্যা হচ্ছে? মেইন স্ট্রিম সমস্ত মিডিয়ার কাছেই তারা তাদের কথা খোলাভাবে বলছে এবং পাবলিকলি বলছে, বিভাগীয় সমাবেশ করে সাংবাদিক সম্মেলন করে বলছে। তো সেই সরকার তো সেগুলো আমলে নিচ্ছে। উনি যদি বিভাগীয় সমাবেশের কথা যদি আমরা বলি, আমি ওই আলোচনায় পরে আসবো, আমি ওনার কথার সূত্র ধরেই বলি, উনি যেই সংকটের কথা বলছে এটা একটা বৈশ্বিক সংকট, সেটাকে উনি মাথায় রাখছেন না। আমরা কেবল করোনা মহামারী অতিক্রম করেছি, গোটা পৃথিবী করেছে, আমরা না, পৃথিবীর শক্তিশালী অর্থনীতির দেশও বিপর্যস্ত হয়ে গেছে। ইউরোপ যারা কয়েকশো বছর যাবৎ পৃথিবী শাসন করেছে এবং নিজেদের স্বয়ংসম্পূর্ণ করেছে, পাবলিককে সাবসিডাইজ করতো, তারা সেগুলা কার্টেল করে দিয়েছে, তারা অত্যন্ত সমস্যার মধ্যে আছে। আমরা সে জায়গায় বাংলাদেশ একটা উদীয়মান অর্থনীতির দেশ, আমরা কেবল নিম্ন মধ্যম আয়ের দেশে পৌঁছেছি। আমাদের দেশের মানুষের জীবনযাত্রার মান আমরা উন্নত করছি। কিন্তু এর আগে এই যে জ্বালানি উপদেষ্টাকে ডেকে এনে তাদের সমস্যার কথা বলে তারা সমাধান চেয়েছে, বলেছে যে গ্যাসের কারণে, বিদ্যুতের কারণে তাদের উৎপাদন তারা করতে পারছে না, তাদের সামনে সংকট, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে রেমিটেন্স কমে যাবে। হ্যাঁ, সেটা বাস্তব চিত্রটাই তুলে ধরেছেন ব্যবসায়ীরা। সেটা বিদ্যুৎ না থাকলে তো উৎপাদন ব্যাহত হবেই। বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দাবি করেছি, সেখানে এখন এই অবস্থা কেন হলো? বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রক্রিয়া আছে, দাবি করেছি কথাটা ভুল ব্যাখ্যা। আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখনো চালু হয়নি, রামপাল এখনো চালু হয়নি। এর মধ্যে আমাদের গোটা পৃথিবীতে জ্বালানি সংকটের কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদনটা ব্যাহত হয়েছে। এটা একটা সাময়িক সমস্যা। আপনি আজকে চাইলেই কালকে জ্বালানি এনে আপনি বিদ্যুৎ উৎপাদন শতভাগ পাবেন না। তারপরে সিস্টেম লস থাকে বাংলাদেশে, এটা তো জানেন আপনি। আছে, সবকিছু মিলিয়ে একটা ক্রাইসিস যাচ্ছে, কিন্তু ভেঙে চুরে পড়ে গেছে, অর্থনীতি ভেঙে গেছে, সরকার হুমড়ি খেয়ে পড়েছে। এই কথাগুলো না একটা বিএনপির মুখের কথা। ওনারা মনে করতেছেন ওনারাই সব পেরেছিলেন, ওনাদের সময় সব ঠিক ছিল, ওনাদের সময় 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো। আজকে কত হয়? আজকে কত ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে? এই বিষয়টা তো মাথায় নিচ্ছে না। তখনকার শিল্প উৎপাদন কি ছিল, তখনকার শিল্প সেক্টরে কতটুকু বিস্তৃত ছিল, আজকে কতটুকু আছে, তখনকার চাহিদা আর আজকের চাহিদার এই তুলনামূলক পার্থক্যটা ওনারা কোনোদিন করবেন না। এটা করা উচিত। বাস্তব বিশ্লেষণ ছাড়া কথা বললে সেটা জনগণের কাছে ভুল মেসেজ যায়। আপনি যদি জনগণকে এইভাবে উস্কে দেন, কিছুই নাই, কিছুই হচ্ছে না, জনগণ তো বিভ্রান্ত হবে। বাস্তব মেসেজটা হলো যে আপনি অনেক উৎপাদন করেছেন, এখন অনেক সক্ষমতা অর্জন করেছেন, সক্ষমতা অর্জন করে আপনি 8 থেকে 14 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। উৎপাদনের সক্ষমতা আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনার ব্যবসায়ীরা, আপনার গার্মেন্টস শ্রমিকরা, গার্মেন্টস মালিকরা প্রেস ব্রিফিং করে তারা সংকটের আশঙ্কা করছে। আপনার শিল্পপতিরা আপনার জ্বালানি উপদেষ্টাকে ডেকে নিয়ে সংকট সমাধানের জন্য বলছে, এবং প্রয়োজনে তারা বলেছেন যে বেশি টাকা দিতে চাই, তবু আমাদেরকে গ্যাস দেন। নিশ্চয়ই গ্যাসের মজুদও আমরা জানি, গ্যাস সরবরাহের বিষয়টাও আমরা জানি, এবং জ্বালানি যেটা আমরা আমদানি করি সেটার যে সাময়িক সংকট আছে সেটার থেকে খুব শীঘ্রই উত্তরণ ঘটবে। সেটা সরকারি প্রচেষ্টার কথা এবং উদ্যোগের কথা। এই বিষয়ে আমার মনে হয় বাংলাদেশের মানুষ অবগত। আমি আবার আসবো, একটু শুনে আছি জনাব সাজ্জাদ আলম খান তপু। এই যে সংকট নিয়ে যে কথাটা হচ্ছে, গ্যাস, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, শিল্প খাতের সংকট, সব কিছু মিলে আপনার অভিমত শুনতে চাই। আপনি দেখেন যে আসলে সংকটের উৎস কোথায়? আসলে এই সংকট কি আসলে ঢাকাতে বাংলাদেশে তৈরি, নাকি বৈশ্বিক একটা প্রেক্ষাপটের একটা বিষয়? ধরেন ডলারের বাজার অস্থির হয়ে গেছে। কেন ডলারের বাজার অস্থির হলো? বলছি যে ডলারের বাজার অস্থির হয়ে গেছে। সংকটটা আপনি ডলার দিয়ে, আপনার কাছে ডলার নাই, আপনি জ্বালানি কিনতে পারছেন না, এই জন্য সংকট না। ডলারের বাজারটা অস্থির হয়ে গেছে। ডলারের বিপরীতে কোন কোন দেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে সেটি আমার মনে হয় যে হলপ করলে আপনি দেখবেন যে 100 মুদ্রার নাম বলে দিতে পারবেন। বৈশ্বিকভাবে ডলারের মুদ্রার বিপরীতে স্থানীয় মুদ্রার যে পতন, সেই পতনের কারণে কিন্তু বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ছড়িয়ে পড়েছে। সেই উত্তাপ আপনি আসলে বহন করতে হচ্ছে। এটা যেমন আমরা করি, সারা বিশ্বের মানুষই কিন্তু এটা বহন করছে। জ্বালানি সংকটের উৎস কোথায়?
গম আমদানির সংকটের উৎস কোথায়, চাল আমদানির সংকটের উৎস কোথায়, অর্থাৎ আমাদের যেগুলো সোর্স সেই সোর্সগুলো কোথায়, তাদের সংকট কি, এবং তারা কি তাদের নিজেদের দেশের লোকজনকে সুরক্ষা দিয়েই তো রপ্তানি করবে, সেই জায়গাগুলোও কিন্তু আপনার বিবেচনার একটা জায়গা তৈরি হতে পারবে। আবার দেখেন যে বিদ্যুতের রেশনিং কি শুধু বাংলাদেশের একক সিদ্ধান্তের একটা জায়গাতে তৈরি হয়েছে? তবে হ্যাঁ, আমরা যেহেতু একটি সময় পেয়েছিলাম, আমরা আরও বেশি দক্ষতা উন্নয়নের সুযোগ আছে কিনা সেগুলো কিন্তু নতুন করে ভাবার একটা ক্ষেত্র তৈরি হয়। যখন একটি সংকট তৈরি হয় তখন কিন্তু আসলে বোঝা যায় যে আগামী দিনের রূপকল্পে কি তৈরি হতে পারে, আমাদের পরিকল্পনার জায়গাটা কিভাবে তৈরি হতে পারে। যেভাবেই হোক বাংলাদেশ তো এখন আসলে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ আমাকে দিতে পারছে না, এটি বাড়িতে দিতে পারছে না, শিল্পে দিতে পারছে না। এই দিতে পারছে না, যে এই দায়টা কার? এই যে না পারার কারণটা কি, সেইটা কিন্তু আসলে বড় সংকটের জায়গাটা হচ্ছে জ্বালানির সংকট, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু প্রশ্ন নাই, কিন্তু কি দিয়ে বিদ্যুৎ উৎপাদন তৈরি হবে সেই জায়গাটার সংকট। এবং এই সংকটের সেই জায়গাটাও কি শুধুমাত্র বাংলাদেশের হাতে? আমি যদি বলি যে আপনার জ্বালানির জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য যে আপনি জ্বালানি কিনবেন, এই কেনার পয়সা আপনার হাতে নাই। আপনি উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, এই মানে ব্যবসায়ীদের অনুষ্ঠানে একদম সরাসরি বলেছেন, উনি সরাসরি বলেছেন, একেবারে কোট আনকোট বলেছে যে জ্বালানি কেনার মতন ডলার আমার হাতে নাই। তাহলে বাংলাদেশের যে রিজার্ভ, সেই রিজার্ভ কি খুবই অপ্রতুল? না, আমি সেদিকে যাব না। আমি শুধু উপদেষ্টার কথাটা আপনার কাছে বলছি যে উনি বলেছেন জ্বালানি কেনার জন্য যে ডলার দরকার, যে টাকা দরকার, আমাদের হাতে এখন সেই টাকা নাই। আমি শুধু এইটুকুই আপনার কাছে বলছি। এই জ্বালানি উপদেষ্টার পরে কিন্তু আমরা প্রতিমন্ত্রী মহোদয়ের একটা বক্তব্য পেয়েছি, পিডিবির চেয়ারম্যানও কিন্তু একটা বক্তব্য দিয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে নীতি নির্ধারকরা সেই বক্তব্যটা কেন কথা বলছেন না? সেই বক্তব্যটা কি ছিল? এই দুইজন যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা কি ছিল? সেই বক্তব্যটা ছিল যে উনি বলেছে দিনের বেলায় ইলেকট্রিসিটি বন্ধ করে রাখার যে একটা প্রস্তাব উনি করেছেন, অথবা ওনার একটা মনোভাব ব্যক্ত করেছেন, সেই বিষয়ে বলেছেন যে এটি মানে উপদেষ্টার ব্যক্তিগত কথা। ডলার নিয়ে যে উনি যে কথা বলেছেন তা নিয়ে কোনো কথা বলেন নাই। ডলারের হয়তো আমরা তো একটা নরমাল হিসাব জানি যে বাংলাদেশের রিজার্ভটা এখন কততে আছে, এবং এই যে বাংলাদেশের এই রিজার্ভ দিয়ে আমরা কত মাসের আমদানি ব্যয় নির্ভর করতে পারি, সেই স্ট্যান্ডার্ডের জায়গাটা কি। আবার আপনি দেখেন যে টাকা চাইলেই যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ মানুষকে ঋণ দেয়, বিষয়টা তো তা নয়। বাংলাদেশে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর ঋণ দেওয়ার একটা প্রত্যাশার জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ আসছে এই মুহূর্তে আইএমএফ এর 9 সদস্যের কমিটি সদস্য করেছেন। আমরা দেখেছি যে ওয়াশিংটনে যে বাংলাদেশের নীতি নির্ধারকদের সাথে বৈঠক হয়েছে, সেখানে তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। আঞ্চলিক যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানেও কিন্তু একটি ইতিবাচক ধ্যান ধারণার কথা তারা বলেছে। হয়তো আসলে তারা তাদের পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশের অর্থনৈতিক স্বাস্থ্য চেক আপ করে তারা কিন্তু সেই জায়গাটাকে হয়তো সেটি তো ভিন্ন আলোচনা। আমি আলোচনায় ছিলাম বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে। আমি একটু শুনি শেখ রবিউল আলমের কাছ থেকে। আচ্ছা, ধরেন আমরা সরকার বলছে যে 22,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তাদের ছিল, মেশিনারি ছিল, স্টেশন ছিল আর কি। আপনার লাগবে হলো 16,000 মেগাওয়াট হলে আপাতত বাংলাদেশে কোনো চাহিদার সমস্যা থাকে না। আপনি সেই 16,000 মেগাওয়াট যেটা আপনার একান্তই প্রয়োজন, তার জ্বালানি নিশ্চিত না করে 22,000 মেগাওয়াট উৎপাদনের সক্ষমতার দিকে মনোযোগী হলেন, টেকসই জ্বালানির দিকে গেলেন না। এখন আপনি 9,000 10,000 মেগাওয়াটের বেশি উৎপাদন করতে পারছেন না। এই সংকট বা এই ভুল নীতির জন্য সরকার দায় নেবে না? নিশ্চয়ই দায়। দ্বিতীয়ত হচ্ছে যে উনি বলছিলেন রূপপুর পারমাণবিক কেন্দ্র কোথায়, সেম 2,500 মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের যেটা হচ্ছে, একই বিদ্যুৎ কেন্দ্র ইন্ডিয়াতে হয়েছে যেটা, সেটা তারা 28,000 কোটি টাকায় করেছে। সেটি ভিন্ন। প্লিজ আপনি আমার কথার মধ্যে এরকম করলে আমি আমার বক্তব্য শেষ করতে দিতে হবে। আমি অপচয়টা বলি কোন জায়গায়, আপনি শুনবেন তো। জি, একই 2,500 মেগাওয়াটের আমরা করছি 1,24,000 কোটি টাকা দিয়ে। এই যে 1 লাখ কোটি টাকার কাছাকাছি অতিরিক্ত ব্যয় এবং পরবর্তীতে তার যে ইন্টারেস্ট রয়েছে, সেখানে আপনি কিন্তু আপনার লোন দিতে হবে, ঋণ নিচ্ছি রাশিয়ার কাছ থেকে। এ দায় কে নেবে? এই 1 লাখ কোটি টাকার কাছাকাছি অতিরিক্ত ব্যয় সরকার নিশ্চয়ই জবাবদিহি করবে। অর্থটা জনগণের, রাষ্ট্রের, জনগণ করছে কিনা। এই যে ডিফারেন্স, হ্যাঁ 10% 20% হতেই পারে, কিন্তু আপনি দেখবেন যে প্রায় 5 গুণের কাছাকাছি। সেই অর্থ ব্যয় করার বৈধতা সরকার কোথায় পায়? এবং এটা কি ভ্রান্ত নীতি নয়? এটা কি অপচয় নয়? এটা কি দুর্নীতি নয়? অব্যবস্থাপনা নয়? দ্বিতীয় দেখেন, আমাদের সময় 4,500 4,600 মেগাওয়াটের মতো উৎপাদিত হতো।
এখন 9,000 10,000 মেগাওয়াট উৎপাদন হচ্ছে বর্তমান যদি 16 ঘন্টা লোডশেডিং ছিল এই সময় বলি 16 আমরা তো 3 ঘন্টা লাখ কোটি টাকা আমরা তো জনগণের 3 লাখ কোটি টাকা ব্যয় করিনি। 16 ঘন্টা ছিল লোডশেডিং তো, ছিল। আমি তো বলছি 16 ঘন্টা লোডশেডিং 16টা 24 ঘন্টায় ছিল, বিদ্যুৎ ছিলই না। না ছিল, কিন্তু 3 লাখ কোটি টাকা কি ব্যয় করেছে জনগণের? কিন্তু 3 লাখ কোটি টাকা টাকা ব্যয় করার ক্যাপাসিটি আপনাদের ছিল না। কিন্তু আপনি জনগণকে তো বিদ্যুৎও দিতে পারেন কতটা আপনি বোঝেন না কেন? আপনি বিএনপি বিদ্যুৎ 5 দেওয়ার বছর চিন্তাই ক্ষমতায় করেন ছিল। নাই। সেই ক্ষমতার সময় বিদ্যুৎ কেন্দ্রগুলি উৎপাদনের দেশে শেষের দিকে এসে সমস্যা হচ্ছিল। কুইক রেন্টাল পদ্ধতিতে আমরা গেলাম, পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আপনি 14 বছর ক্ষমতায় থেকে জনগণের 3 লাখ কোটি টাকা ব্যয় করলেন, বিদ্যুতের দাম প্রায় 6 গুণ বাড়ালেন, মূল্য জনগণের কাছ থেকে নিলেন, আবার জনগণের অর্থ ব্যয় করলেন, বাজেটের অর্থ ব্যয় করলেন, প্রকল্পের অর্থ ব্যয় করলেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আমাকে বিদ্যুৎ দিতে পারছেন না। এই যে 3 লাখ কোটি টাকা যে আপনি ব্যয় করলেন, বিদ্যুতের দাম বাড়ালেন, আমি বিদ্যুৎ পেলাম কোথায়? ব্যবস্থাপনাটা হলো কোথায়? আমার সময় বিদ্যুৎ ছিল না, একটু সঠিক, আমরা দ্রুত উৎপাদনে যেতে পারিনি, আমাদের মেয়াদের শেষের দিকে আসলে আমি শেষ করে দেবো প্লিজ। কিন্তু আপনি দেখবেন আমরা তো জনগণের অর্থটা ব্যয় করিনি, জনগণ কাছ থেকে অধিক টাকা নেয়নি, বিদ্যুৎ দিতে পারিনি, কিন্তু বিদ্যুতের নামে অর্থ অপচয় করিনি, নষ্ট করিনি। আমি একটা ব্যাখ্যা শেষ করি। আমাদের দেখেন আরো সংকট কোথায় যাবে। এই যে 2023 আমাদের বৈদেশিক মুদ্রা ঋণ চলে যাচ্ছে কত জানেন? $115 বিলিয়ন মতো, অর্থাৎ প্রায় 12 লাখ কোটি টাকার কাছাকাছি আমাদের চলে যাবে 2023-এ। এখন আপনি এই যে আপনার যদি বৈদেশিক মুদ্রা ঋণ দিতে হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু এলসি নিচ্ছে না পর্যন্ত ব্যাংক, আপনার ইসের অভাবে, ডলারের অভাবে, আপনার রিজার্ভ সংকটের মধ্যে আছে। এরকম একটা জায়গায় আপনি অর্থনীতিকে নিয়েছেন, গত 14 বছর প্রায় 52 লাখ কোটি টাকা জনগণের খরচ করেছেন বাজেটের মাধ্যমে। জনাব ওবায়দুর রহমান চুন্নু, যে আলোচনা হচ্ছিল তাতে বৈদেশিক ঋণের কথা বলা হচ্ছে। 2023 সালে আমাদের বৈদেশিক ঋণ দেওয়া শুরু হবে। এই ভঙ্গুর অর্থনীতির পরে ঋণের বোঝা যদি টানতে হয়, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, আমি প্রথম ওনার কথার উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে রবিউল ভাই বললেন সরকার অর্থ অপচয় করছে। আসলে সরকার অর্থ অপচয় করছে না, বিনিয়োগ করছে। ওনারা বিনিয়োগটাকে চোখে দেখছেন না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে কথাটা বললেন, আমি সে জায়গায় আসি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে লাগবে 4 টাকা 38 পয়সা। আর ডিজেল নির্ভর যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেখানে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হয় 15 টাকা। তাহলে এই বিনিয়োগটা, এটা কি অপচয় না দেশ রক্ষা করা? আমাকে এই মুহূর্তে আমি পাচ্ছি না। আমি চাইলে বিদ্যুতের বিষয়টা ওনরা দাবি করেন, ওনরা 2001 থেকে 5 সালে কুইক রেন্টালের ব্যবস্থা করছিলেন বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য, কিন্তু ওনাদের মেয়াদ শেষ হয়েছে, এটা পারেননি। কিন্তু পরবর্তী সরকার সেটা কন্টিনিউ করেছে মানে সমস্যাটার আশু সমাধানের জন্য। কিন্তু দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বিনিয়োগ করতে হয়, বিনিয়োগটা অপচয় নয়। তাহলে আমরা যখন 4 টাকা 38 পয়সায় বিদ্যুৎ উৎপাদন করব, তখন নিশ্চয়ই জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎটা যাবে। এরকম অন্যান্য প্রকল্পগুলোও আছে। তো এগুলাকে তো আপনার এই মুহূর্তে আপনার বিদ্যুৎ আপনি যা উৎপাদন করছেন, তাই তো আপনার বিতরণ করার মানে ক্যাপাসিটি নাই। আছে আপনার এখন বিদ্যুতের রেশনিংটা হচ্ছে, না সেটা তো ভিন্ন কথা। আপনি যে বিদ্যুৎ উৎপাদন করেন, সেই বিদ্যুৎ সঞ্চালন করার জন্য সে লাইন তো আপনার নাই, সঞ্চালন এবং সরবরাহ, হ্যাঁ নাই তো সেটা। তো আপনি আবার আরেকটি বিদ্যুৎ কেন্দ্র করলেন এবং কিছু উৎপাদন করার জন্য। এই ক্ষেত্রে আপনাকে বলবো যে এটা সাইমালটেনিয়াস চলে, দুইটা জিনিস পাশাপাশি, উৎপাদন এবং সরবরাহের বিষয়টা। এখন আপনি উৎপাদন সক্ষমতা বাড়াইলেন, আপনি সরবরাহ লাইন বাড়াইলেন না, আবার সরবরাহ লাইন বাড়ালেন না, আপনি উৎপাদন ব্যবস্থা করে তুললেন, তাহলে তো এটা সাবোটাজ হবে, তাই না? সুতরাং দুইটা বিষয় পাশাপাশি চলবে, উৎপাদন কেন্দ্রও তৈরি হবে এবং পাশাপাশি সরবরাহর ব্যবস্থাও তৈরি হবে, এবং সেটা হচ্ছে। কিন্তু ধৈর্য ধরতে হয়, বিদ্যুতের বিষয়টা একদিনই চাইলে পাওয়া যায় না। 15 বছর হয়ে গেছে, 15 বছরে অবশ্যই 15 বছরে আমরা 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এসেছি 3,000 থেকে। এটাকে আপনাদের মানে আপনাদের মগজে নিতে হবে যে এটা খুব সহজ কাজ না। আর কোন বিদ্যুৎ প্ল্যান্টের মেয়াদ 20 বছর থাকে, কোনোটা 25 বছর থাকে। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এটা 60 থেকে 80 বছর থাকবে। সরকার সেই স্থায়ী টেকসই বিনিয়োগের কথা বলছে না, এটা সরকারের টেকসই বিনিয়োগের বিষয়। কিন্তু তারপরেও রবিউল ভাইয়ের কয়েকটা প্রশ্ন আছে যেগুলো কিছু বাস্তবতার নিরিখে উনি বলেছেন। হ্যাঁ, আমরা যে বিশ্বে আছি, গোটা বিশ্বই আজকে সংকটাপন্ন, অর্থনৈতিকভাবেও সংকটাপন্ন। আমরা আজকে আমাদের অর্থনীতি আমরা ঋণ করি, ঋণ সেই করে যে ঋণ শোধ করতে পারে।
এই সরকারকে ঋণ কখন দিচ্ছে বিনিয়োগ সংস্থাগুলো? যখন এই সরকারকে ঋণ পরিশোধের সক্ষমতা তারা দেখে তখনই দেয়। এই মুহূর্তে যার পকেটে টাকা নেই তাকে কিন্তু কেউ টাকা দিয়ে সহায়তা করে না। এই মুহূর্তে টাকা যে ফেরত দিতে পারবে তাকেই 9 সদস্যের টিম বাংলাদেশ ভিজিট করছে এবং তারা রিজার্ভ নিয়ে আপনার বাংলাদেশ ব্যাংক যেই হিসাব দিয়েছে তা নিয়ে দ্বিমত পোষণ করেছে এবং বলেছে রিজার্ভ এত নয় এত। আমি একটু শুনে আসি জি পদ্ধতির বিষয় আর কি। আপনার এই কথাই বলি, একটু তপুর কাছে শুনি, তপুর কাছে শুনে আসি। এইটা হচ্ছে যে আইএমএফ যেটা বলছে যে তারা একটা হিসাব পদ্ধতি যে স্ট্যান্ডার্ডটা আইএমএফ অনুসরণ করার জন্য বাংলাদেশকে বলছে, সেটা নানা সময় সেটা করা হয়নি আর কি। এবার যেহেতু আমরা ঋণ নিতে যাচ্ছি, এইখানে আলোচনা, পর্যালোচনা, পরামর্শ, শর্ত সবকিছুই আসলে যে ভাষায় বলি না কেন সেইটার একটা জায়গাতে কিন্তু সেইখানে আসছে। যেমন ধরেন আমাদের রেভিনিউয়ে একটা রিফর্মের কথা বলা হচ্ছে যে আমরা কি সবাই রেভিনিউ দিচ্ছি বা রেভিনিউ দেওয়ার যোগ্য মানুষ কি করে বাদ পড়ে যাচ্ছে সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। আবার ধরেন যে হিসাবের পদ্ধতি নিয়ে একটা পদ্ধতি হয়েছে, পদ্ধতি নিয়ে আসছে তো বটে, কিন্তু বলা হচ্ছে যে আমি অঙ্কটা উল্লেখ করতে চাই না, আমরা যেই অঙ্কটা রিজার্ভ রয়েছে বলে দাবি করছি তার চেয়ে অন্তত 4 বিলিয়ন কম আছে, কিন্তু আমি দেখাচ্ছি এটা কি ঠিক কিনা। হ্যাঁ, এটাই বলা হচ্ছে যে আইএমএফ কিন্তু এর আগেও বলেছিল যে বাংলাদেশের এই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করা উচিত, সেটা কি রিজার্ভের হিসাব মেইনটেইন করার জন্য। এটা কিন্তু এই প্রথমবার এসে বলছে না। এখন যেহেতু তারা অর্থনৈতিক স্বাস্থ্য চেক আপ করতে আসছে, আবার কিন্তু এটা পুনর্ব্যক্ত করছে। যেমন আইএমএফ এর যদি 20, 25, 30 বছরের ইতিহাস দেখেন, এরা যতবারই আসে ততবারই কিন্তু বলে যে আমাদের রেভিনিউ স্ট্রাকচারের একটা রিফর্ম দরকার, সেন্ট্রাল ব্যাংকের একটা রিফর্ম দরকার। এই রিফর্মগুলো হচ্ছে যে এদের আসলে সব সময়ই কিন্তু এই বিষয়গুলো আসছে। আবার বাংলাদেশ যে রিফর্ম করে নাই বা করছে না, বিষয়টা কিন্তু এরকমও না। আরেকটি জায়গায় কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো যে বিষয়টা, সেটি হচ্ছে যে বাংলাদেশ যে সমস্ত বিদেশি সংস্থা বা বহুজাতিক কোম্পানি বা দেশ থেকে ঋণ গ্রহণ করেছে, কোনোটা জায়গায় কিন্তু বাংলাদেশ কখনো খেলাপি হয় না। যখন যে সরকার ক্ষমতায় থাকুক, নির্বাচিত অনির্বাচিত যে সরকারই থাকুক না কেন, বাংলাদেশের অর্থনীতি কখনো তাকে দেউলিয়া পড়ার সেই জায়গাতে কিন্তু কখনো ছিল না। ওই অবস্থায় যাওয়ার সুযোগ নাই। ওই অবস্থায় গেলে তো আপনি শ্রীলঙ্কা হয়ে যাবেন। ঋণ বলছি যে সেইটা তো হতে পারতো, কিন্তু বাংলাদেশ না কেন হতে পারবে? আমরা তো অনেক সক্ষম একটা দেশ হিসেবে পরিচিত। সেটাই বলছি যে বাংলাদেশের সেই সক্ষমতার জায়গা রয়েছে এবং প্রত্যেকটা বছর বাংলাদেশের বাজেট যদি আপনি পর্যালোচনা করেন, প্রত্যেকটা বছরেই বাংলাদেশের বাজেটে কিন্তু একটি অর্থ বরাদ্দ থাকে। একটি হচ্ছে যে বৈদেশিক ঋণ এবং দেশের ঋণ। এই ঋণের কত অংশ আমি পরিশোধ করব, কত অংশ সুদ পরিশোধ করব, কত অংশ মূল টাকা পরিশোধ করব, এবং সেই অনুযায়ী কিন্তু দেখা গেল যে 6%, 11%, 12%, 13% এগুলো কিন্তু প্রতি বছরের সেই রেশিও অনুযায়ী কিন্তু আমরা করতে যাচ্ছি বা বাংলাদেশ করে আসছে আর কি। অর্থাৎ সেই ঋণ গ্রহণের সক্ষমতার জায়গা আছে, যেহেতু বাংলাদেশ পরিশোধ করতে পারে। এটি কিন্তু বাংলাদেশের 50 বছরের ট্র্যাক রেকর্ড। আমি 14 বছরের কথা বলছি না, বা 6 বছরের 8 বছরের কথা বলছি না। এটি হচ্ছে বাংলাদেশের যে একটি ট্র্যাক রেকর্ডের একটি জায়গা। এখন ব্যাপার হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে তো নানান জনের নানা মত রয়েছে। 3 জন অর্থনীতিবিদ 4 ধরনের মতবাদের কথা হয়তো বলে থাকে, কিন্তু এই বাংলাদেশ তো সেই বাংলাদেশ যেখানে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এখানে আসলে শ্রমজীবী, শ্রমঘন ইন্ডাস্ট্রির যেমন এক ধরনের বিস্তৃতি ঘটেছে, আবার আমরা দেখি যে আইসিটি ইন্ডাস্ট্রিরও কিন্তু এক ধরনের বিকশিত একটি ধারা হয়েছে। গ্রাম পর্যায়ের যে এই আলোচনা একটু সংক্ষেপ করলে আমি একটু ওই ইসি নিয়ে একটু কথা বলতে চাই। আমরা গ্রামীণ পর্যায়ে যে অর্থনীতির কথা বলছি, সেই অর্থনীতির কিন্তু একটি বাণিজ্যিক বিপণনের জায়গাও কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। অর্থাৎ এই অর্জনগুলোকে ব্যক্তি পরিসরে না দেখে সামষ্টিকভাবে দেখলে বাংলাদেশ অর্থনীতি কিন্তু তার একটি ভিত্তির উপরে দাঁড়িয়ে রয়েছে, যেটা হঠাৎ করে আলোচনা পর্যালোচনা করার মধ্য দিয়ে কিন্তু আসলে একটু ভিন্ন আলোচনায় যেতে চাই। শেখ রবিউল আলম, আপনার যদি কোনো কথা থাকে সংক্ষেপে সেটি বলবেন। আর ইসিতে নিবন্ধনের শেষ দিনে 80টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। বলা হচ্ছে শর্ত পূরণ করলে নিবন্ধন পাবে তারা। কি ভাবছেন আপনারা? না, তার আগে একটু অন্য সেটি যে বলছিলেন তপু ভাই, বাংলাদেশের দক্ষিণ এশিয়ায় বেকারত্বের হার এখন বাংলাদেশের সবচেয়ে বেশি 4.2। সাউথ এশিয়া বেকারত্বের হার বাংলাদেশের সবচেয়ে বেশি 4.2, এবং শিক্ষিত বেকারের হার আরো ভয়ঙ্কর 13.6%। সেটি করোনার মতন একটা ক্রান্তিকাল আমরা পেরিয়ে এসেছি। আমি করোনাকালীন এবং বর্তমান অবস্থার কথা বলছি। সাউথ এশিয়ার সব জায়গায় করোনা ছিল। বেকারত্ব, যে কর্মসংস্থানের কথা উনি বলছিলেন, ঠিক আছে কিছু বেড়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এখনো আমরা তলানিতে সবার নিচে রয়েছে। আরেকটা কথা যে বলছিলেন যে
অনুন্নয়ন ব্যয়, আমাদের রাজস্ব খাত থেকে যা ইনকাম হচ্ছে তা দিয়ে অনুন্নয়ন ব্যয়, রাষ্ট্র ব্যবস্থাপনায় মিটছে না, সেখানেও ঘাটতি। উন্নয়ন ব্যয় যেটা ধরেন 2,46,000 কোটি টাকার কাছাকাছি সম্পূর্ণ বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান এবং দেশি ব্যাংকের ঋণ নিয়ে আমরা করছি, যার ফলে আমাদের এই যে উন্নয়ন ব্যয়টা সেটা কিন্তু সবসময়ের জন্য ঝুঁকিতে থাকছে, অর্থাৎ বৈদেশের ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। আরো বিষয় আছে, ধরুন এই যে রিজার্ভের কথা বলছেন, গতকালকে প্রথম আলো লিখেছে যে এখন আমাদের স্ট্যান্ডার্ড কত 6 মাসের আমদানি যাতে ব্যয় আমরা মেটাতে পারি, এখন 2.5 মাসের উপর আমদানি ব্যয় মেটানোর রিজার্ভ আমাদের নেই। না না না, এটা সঠিক না। বেশি আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ কালকে প্রধানমন্ত্রী নিজে বলেছেন, আমাকে বলতে দেন, আমি কথাটা বলি। 2.5 মাসের উপর নির্ভর, আপনি গতকালকে প্রথম আলো রিপোর্টটা পড়বেন, 2.5 মাসের উপর নাই বর্তমান যে রিজার্ভ আছে বর্তমান। ঠিক আছে, 6 মাসের আমদানি ব্যয় হয় $42 বিলিয়ন, আমাদের 38 থেকে 40 বিলিয়ন ডলার রিজার্ভ আছে। 40 নাই, আমার 40 নাই, আমার একটু কম আছে। এর সাথে একটা পয়েন্ট আমরা যুক্ত করে যাই যে 90 দশকের শেষ দিকে বা 2000 সালের শুরুর দিকে আমরা যারা বিজনেস রিপোর্ট করতাম, আমাদের অর্থনীতিবিদ, গবেষক এবং মন্ত্রী মহোদয়রা তৃপ্তির ঢেকুর তুলতো যদি বাংলাদেশ 2 মাসের আমদানি ব্যয় বহন করার মতো। সেটা আপনি থাকেন 1 মাসেরই থাকেন, আমি আপনাকে বলছি না, আপনি বলেন আমি শেষ করে দিই। আমার বলতে বলছো আপনার 1 মাসেরও থাকার দরকার নেই, কিন্তু আপনি ভুল তথ্য দিচ্ছেন। আপনার আমদানি এবং রপ্তানি যদি এটা ভারসাম্য থাকে তাহলে আপনার রিজার্ভ হচ্ছে সংকটকালীন একটা অর্থ, সেটাতে কাজে লাগতে পারে। কিন্তু আমাদের সেই জায়গায় তো বাড়ছে, ব্যবধানটা বাড়ছে। তখন যে রিজার্ভ 2.5 মাস বা কথা যেটা বলেছে কালকে প্রথম আলো, আমি আবারও আপনাকে বলছি কালকে রিপোর্টটা পড়বেন, আমি নিজে পড়ে বলছি। তখন ওরা বলেছে যে পায়রা বন্দরে আমরা যে অর্থ দিতে যাচ্ছি এটা তো একটা মানে সঠিক বিনিয়োগ হচ্ছে না, এই বন্দরটা আমাদের অর্থনীতি বান্ধব না, বন্দর থেকে যেটা ইনকাম হবে সেটাও ডলারের না, সেখানে রিজার্ভ অর্থ খরচ করা যায় কিনা সেই প্রসঙ্গে তারা বলেছে 2.5 মাসের রিজার্ভ আছে। যদি দায় ভুল হয় প্রথম আলোর দায়, আমার না। আবার আপনি আরেকটা জায়গায় একটু না বলে পারছিলাম না, সেটা হলো আমি লিখছিলাম আর কি, ওই ভাই আমার কথা ভুল বুঝেছে, উনি বলছেন 4 টাকা 30 পয়সা বা 35 পয়সা আমরা বিদ্যুৎ পাবো, 38 উৎপাদন ব্যয় হবে, পাবো কত সরকারি নীতির ব্যাপার। আমার প্রশ্নটা কোথায় অপচয়, যে পার্শ্ববর্তী দেশ যেটা 28,000 কোটি টাকায় করছে আপনি সেটা 1,24,000 কোটি টাকায় করছেন। আমার ভয় অপচয়টা এই জায়গায়। আপনি বিদ্যুৎ কয়েক পয়সায় উৎপাদন করবেন, সেটা সাশ্রয়ী হলে খুবই ভালো, কিন্তু আপনি প্রকল্প করতে গিয়ে এই যে 5 গুণ অর্থ ব্যয় করছেন, কেন করছেন, কার স্বার্থে করছেন, সেটা হলো আসল কথা। ইন্ডিয়া যদি ওই অর্থে পারে তাহলে আমি কেন পারবো না, আমাকে কেন 5 গুণ অর্থ বেশি দিতে হবে রাশিয়াকে? এই যে নতুজানু নীতি, কারণ জনগণের কাছে আপনার জবাব দিতে নাই, আপনার আন্তর্জাতিক এবং আঞ্চলিক শক্তির দ্বারস্থ হচ্ছে, স্যাটিসফাইড করতে হচ্ছে জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে। এটাই হচ্ছে সরকারের অবস্থাপনা, এটাই সরকারের দুর্বলতা, এটাই সরকারের ব্যর্থতা। রবিউল ভাইরা তো বরাবর ভারতের দিকে আঙ্গুল তুলে তো, কিন্তু আবার উন্নয়ন কর্মকাণ্ডে ভারতকে রেফারেন্স করে। তো এর আগে পদ্মা সেতুর বিনিয়োগ নিয়ে মানে ব্যয় নিয়ে ওনারা কথা বলছিলেন যে এই সমপরিমাণ একটা ব্রিজ করতে ভারতে ব্যয় হয়েছে এত, বাংলাদেশে এত হলো কেন? ভূপেন হাজারিকা সেতু, হ্যাঁ ভূপেন হাজারিকা সেতু, তো ওইখানে কতটা পাইল করতেছে, তার ডেপথ কত ছিল, কতটুকু নদী শাসন করতে হয়েছে, কি রেল সেতু সংযোগ হয়েছে কিনা, এই সবকিছু মিলে যে ব্যয় বেড়েছে এই বিশ্লেষণটা কখনোই করেন না। আপনি 10,000 কোটি টাকা বাংলাদেশে 30,000 কোটি টাকার উপরে ব্যয় করেছেন, 300% ব্যয় করেছেন, পৃথিবীতে আছে কিনা একটা নজির দেখেন আপনি আমাকে। এখানে শুরুতে যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা পরবর্তীতে আরো বিস্তৃত হয়েছে। এখানে নদী শাসনের পরিমাণ বেড়েছে, ভূমি অধিগ্রহণের পরিমাণ বেড়েছে, পদ্মা সেতুতে রেল সংযোগ বেড়েছে, সবকিছু মিলে ব্যয় বেড়েছে। এই কথাগুলো আপনাদেরকে বারবার বলা হচ্ছে, আপনারা বুঝতে চেষ্টা করেন না। আপনারা বলেন বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে, ভেঙে পড়বে না যাওয়ার জন্য অনুরোধ করছিলেন, আপনাদের লোকজনে ওই ব্রিজ দিয়ে আপনারাই বেশি যাবেন। ওখানে মাত্র 22টা পিলারে, আমি বলি 22টা পিলারের নিচে যে 6টা পাইলিং ছিল সেটাকে একটা করে বাড়িয়ে 7টা করে পাইলিং করা হয়েছে। আপনি যে ব্যয় দেখিয়েছেন বিশেষ করে ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে এবং অবকাঠামো থেকে শুরু করে, সেটার নজির পৃথিবীতে নাই কোনো ব্যয়বহুল এরকম সেতু। আপনি অপচয় করেছেন। আমি আপনার সাথে একটা বিষয় একমত হব, আমি শেষ করে দিই। বাংলাদেশে মেগা প্রকল্প বা বিনিয়োগের বিষয় যেগুলো আছে সেগুলো সবগুলো যে সমানভাবে হচ্ছে তা না, কোনো কোনো বিষয়ে আমাদেরও আপত্তি আছে। আমরা সেগুলো আমাদের বিভিন্ন সময় বলেছি যে এই যে মেগা প্রকল্প বা প্রকল্প যেগুলো হাতে নেওয়া হয় সেগুলো নেয়ার প্রক্রিয়াটা নিয়ে কিছু জটিলতা আছে। সেখানে সরকারি কর্মকর্তাদের কিছু দুর্নীতির বিষয় আছে। দুর্নীতি কিন্তু আমাদের এই জাতির মগজের মধ্যে একটা মানে সংক্রামক ব্যাধির মতো আছে, এটা সবসময় ছিল, এটা দূর করা দরকার। সেই জন্য বিরোধী দল হিসেবে আপনারা কি প্রস্তাব করবেন সেই প্রস্তাবটা বলুন।
30 সেকেন্ড শুনে শেষ করে দিতে চাই আমি, না, প্লিজ। কথা তো হচ্ছিল যে নির্বাচনের যোগ্য হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, আমি সেই আলোচনা যেতেই পারলাম না, সেটি একদম আমি 30 মূলত সেকেন্ডে এটার সাথে একটা পয়েন্ট যুক্ত করতে চাই। যারা আসলে এখন সংগঠন যারা রাজনৈতিক দলে কনভার্ট হতে যাচ্ছেন, এইটার যে বিধিবিধানগুলো রয়েছেন, এটা যেহেতু আসলে অনুপঙ্খ বিশ্লেষণ করে প্রয়োগটা যাতে যথাযথভাবে হয়, কেউ রাগ অনুরাগের বশবর্তী হয়ে কেউ যেন বাদ না পড়েন, অথবা কেউ যেন ফেভারেবল কন্ডিশনে না যায়। আরেকটি বিষয় ইসির দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে সমস্ত রাজনৈতিক দল একবার নিবন্ধন পেয়ে যায়, এটা কিন্তু আসলে কম বেশি চেক আপ করা দরকার, যে তারা কি একবার নিবন্ধন পাওয়ার পরে বছর পর শতাব্দীর পরে শতাব্দী থেকে যাবে। অর্থাৎ আমরা জানি যে রাজনৈতিক দলেরও কিন্তু জন্ম মৃত্যু হয়, বিকশিত হয় এবং আসলে প্রান্তিক পর্যায়ে পৌঁছে যায়, সেগুলোও যাতে বিবেচনার একটা জায়গাতে নিয়ে আসা আমরা দরকার। শুনলাম রাজনৈতিক দলের জন্ম মৃত্যু হয়। জি, শেখ রবিউল আলম। আমি যদি বলেন ইসি এটা তো রুটিন ওয়ার্ক করছে, নতুন রাজনৈতিক দল নিবন্ধন দেওয়ার প্রয়োজনও রয়েছে, কারণ নতুন রাজনৈতিক দল জনসমর্থন নিয়ে যদি আসে, তাদের সক্ষমতা যদি থাকে, তাদের ঘোষণাপত্র, মূলনীতি, গঠনতন্ত্র যদি জনবান্ধব হয়, রাষ্ট্রের কল্যাণে যদি রাজনীতি হয়, নিশ্চয়ই সেগুলি বিবেচনা, সক্ষমতা যদি থাকে। আমি যেটা বলছিলাম, একটা রাজনৈতিক নিবন্ধন দল হতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়, কিছু সক্ষমতা অর্জন করতে হয়, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই, সেটাকে আমরা স্বাগত জানাই। কারণ আমরা বহুমত রাজনীতিতে বিশ্বাস করি, বহু দলের রাজনীতিতে বিশ্বাস করি, একদলীয় শাসন এবং একদলীয় রাজনীতিতে বিশ্বাস করি না। তবে এটাও আবার ঠিক আছে যে এক নাম সর্বস্ব রাজনৈতিক দল শুধুমাত্র নাম একটা সিলেক্ট করে কোনো কর্মসূচি না থেকে, জনগণের জন্য কি করবেন তার কোনো সুস্পষ্ট বক্তব্য না থেকে নিবন্ধন হলে সেটা রাজনীতির নামে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হয়। আবার ধরেন তারা সুযোগ সন্ধানী হয়ে যায় বড় রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করার ক্ষেত্রে, সেই রকমের লেজুর ভিত্তি করা সংগঠন যেন বড় রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করার জন্য নিবন্ধন না পায়, সেটাও সতর্ক থাকতে হবে। জনাব ওবায়দুর রহমান চুন্নু, আপনি বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে নতুন 80টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এটা হচ্ছে নতুন আবেদন, কিন্তু আমরা জানি যে এর আগেও বহু দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল, সেগুলো নির্বাচন কমিশন যাচাই বাছাই করছেন তারা নিবন্ধিত হওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা। আমরা জানি যে একটা রাজনৈতিক দল নিবন্ধন করতে হলে তার একটা ঘোষণাপত্র, গঠনতন্ত্র লাগে এবং দেশব্যাপী তার একটা সংগঠন লাগে, জনগণের একটা অংশের সমর্থন লাগে। তো সেই ক্রাইটেরিয়া পূরণ করে যদি কোনো দল নিবন্ধিত হয়, আমাদের তা আপত্তি থাকার কথা না, কারণ রাজনীতি তো রাজনীতিবিদদের জন্য, রাজনৈতিক দলের জন্য, রাজনীতি জনগণের জন্য। কিন্তু এখানে আমরা আশা করব বাংলাদেশে কিছু রাজনৈতিক দল যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করে, যারা বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে, আমাদের সংবিধান মানে না, আমাদের মুক্তিযুদ্ধের শহীদ মানে না, আমার জাতীয় পতাকা মানে না, তারা যেন ভিন্ন নামে নিবন্ধন না পায়, সেই বিষয়টার দিকে আমি নির্বাচন কমিশনকে নজর দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব। যে রাজনৈতিক শর্তগুলো পূরণ করলে আমরা সামাজিক মাধ্যমে দেখেছি যারা নিষিদ্ধ দল, যাদের নিবন্ধন বাতিল হয়েছে, তারা ভিন্ন নামে নিবন্ধন নেওয়ার চেষ্টা করছে। এই প্রক্রিয়াটা যেন রহিত হয়, আমি সেই বিষয়ে ইলেকশন কমিশনকে নজর রাখার জন্য আবেদন জানাচ্ছি। আলম খান তপু, শেখ রবিউল আলম এবং জনাব ওবায়দুর রহমান চুন্নু, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।